যেমনটা আমি বলেছিলাম যে হঠাৎ দেখা কবিতাটি সম্পর্কে প্রথমে আমরা আলোচনা করব, তারপর আমরা আবৃত্তিতে যাব। হঠাৎ দেখা কবিতাটি মূলত শ্যামলী কাব্যগ্রন্থের অন্তর্গত। এছাড়া এই কবিতাটি সঞ্চয়িতা নামে যে কাব্য সংকলন গ্রন্থ সেখানেও কিন্তু অন্তর্ভুক্ত হয়েছিল। এবার আমরা বেসিক যে বিষয়টি, যে শ্যামলী কাব্যগ্রন্থ, সেটি কিন্তু 1936 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছে। এবং আমরা যদি রবীন্দ্রনাথের কাব্য চর্চার বিষয়টি আলোচনা করি, তাহলে কাব্য রচনার দিকগুলো আলোচনা করি, তাহলে আমরা বলবো যে এটি কিন্তু রবীন্দ্রনাথের কাব্য রচনার যে অন্তপর্ব, সেই সময়কার একটি রচনা। আর এই কাব্যগ্রন্থটি তিনি উৎসর্গ করেছিলেন শ্রীমতী রানী মহলানবিশকে। এবং এই কাব্যগ্রন্থের, অর্থাৎ শ্যামলী কাব্যগ্রন্থের প্রতিটি কবিতাই কিন্তু গদ্য ছন্দে রচিত হয়েছিল। এবং এই শ্যামলী কাব্যগ্রন্থে আমরা যেটা উল্লেখযোগ্য বিষয়, যে 21টি কবিতা নিয়ে কিন্তু এই শ্যামলী কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়েছিল। এবার আমরা যদি বলি যে কাব্যগ্রন্থটির বিশেষত্ব কি, তাহলে আমরা বলবো যে এই কাব্যগ্রন্থের প্রতিটি কবিতার মধ্যে বা এই কাব্যগ্রন্থ থেকে আমরা যে যে বিষয়গুলো আমরা পেয়েছি, সেগুলো হচ্ছে প্রেম, প্রকৃতি প্রেম, দর্শন, আধুনিক চিন্তা, ভাষার অভিনবত্ব। এই বিষয়গুলো কিন্তু এই কাব্যগ্রন্থ থেকে উঠে এসেছে। আর শুধুমাত্র যদি আমরা হঠাৎ দেখা কবিতাটি নিয়ে আলোচনা করতে চাই, তাহলে বলবো প্রেমের এক অপূর্ব দিক কিন্তু তুলে ধরা হয়েছে এই কবিতায়। সব প্রেম কিন্তু মিলনান্তক নাও হতে পারে, বিয়োগান্তক হতে পারে, কিন্তু ভালোবাসা, প্রেম যে চিরন্তন, সে যে কতটা গভীর, ভালোবাসা কেমন হতে পারে, তার গভীরতা কতটা হতে পারে, এই কবিতায় রবীন্দ্রনাথ সুন্দরভাবে তুলে ধরেছেন। প্রেমের এক আধুনিক রূপ হয়তো আমরা পেতে চলেছি এই কবিতার মধ্য দিয়ে। তো আমরা যতই সায়েন্স টেকনোলজিতে আধুনিক হই না কেন, মনোজগতে রবীন্দ্রনাথ যে আধুনিকতা আমাদের দান করে গেছেন, ভাবনার যে গভীরে তিনি বিচরণ করতেন, সেখান থেকে কিন্তু আমাদের অনেক অনেক কিছু পাওয়ার রয়েছে, জানার রয়েছে, চেনার রয়েছে, বোঝার রয়েছে, আত্মস্থ করার রয়েছে। আমরা যদি রবীন্দ্র কাব্যগুলো খুব মনোযোগ দিয়ে পড়ি, আবৃত্তি করি, উপলব্ধি করি, তাহলে কিন্তু আমাদের ভেতরে যে সম্পদ তা বাড়বে, আমরা ঋদ্ধ হব, সমৃদ্ধ হব। কথা বাড়াবো না, চলে যাই আজকের আবৃত্তিতে। আজকের এই আবৃত্তিটি কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে। রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনোদিন। আগেও কে বারবার দেখেছি, লাল রঙের শাড়িতে ডালিম ফুলের মতো রাঙা। আজ পড়েছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায়, দোলন চাপার মতো চিকন গৌড় মুখখানি ঘিরে। মনে হলো কালো রঙে একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারদিকে, যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায় শালবনের নীলাঞ্জনে। থমকে গেল আমার সমস্ত মনটা। চেনা লোককে দেখলেন অচেনার গাম্ভীর্যে। হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে করলে নমস্কার, সমাজবিধির পথ গেল খুলে, আলাপ করলেন শুরু, কেমন আছো, কেমন চলছে সংসার ইত্যাদি। সে রইল জানলার বাইরের দিকে চেয়ে, যেন কাছের দিনের ছোঁয়াচ পার হওয়া চাহনিতে। দিলে অত্যন্ত ছোট দুটো একটা জবাব, কোনটা বা দিলেই না, বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায় কেন সব কথা, এর চেয়ে অনেক ভালো চুপ করে থাকা। আমি ছিলাম অন্য বেঞ্চিতে ওর সাথীদের সঙ্গে। একসময়ে আঙুল নেড়ে জানালে কাছে আসতে, মনে হলো কম সাহস নয়।
বসল মোর এক বেঞ্চিতে। গাড়ির আওয়াজের আড়ালে বললে মৃদুস্বরে, কিছু মনে করো না, সময় কথা, সময় নষ্ট করবার। আমাকে নামতে হবে পরের স্টেশনেই। দূরে যাবে তুমি, দেখা হবে না আর কোনো দিনই। তাই যে প্রশ্নটার জবাব এত কাল থেমে আছে, শুনবো তোমার মুখে, সত্য করে বলবে তো? আমি বললাম, বলবো। বাইরের আকাশের দিকে তাকিয়ে শুধলো, আমাদের গেছে যে দিন একেবারেই কি গেছে, কিছুই কি নেই বাকি। একটুকু রইলেম চুপ করে, তারপর বললেন, রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। খটকা লাগলো, কি জানি বানিয়ে বললেন নাকি। ও বললে, থাক, এখন যাও ওদিকে। সবাই নেমে গেল পরের স্টেশনে, আমি চললে একা।